ওকে, আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা আগের চ্যাপ্টারটার বাকি অংশটুকু প্রসিড করব। ওকে, তোমাদেরকে আমি আগের দিন পড়িয়েছিলাম কি তরলের মধ্যস্থিত। আগের ক্লাসে হয়েছিল যে এরকম একটা বিকার আছে, বিকারে কি ছিল, জল ছিল, মানে যে কোনো একটা লিকুইড। এটা জল হতেও পারে, নাও হতে পারে। যে কোনো একটা লিকুইড যদি থাকে, এর মধ্যস্থিত যে কোনো বিন্দুতে প্রেসার পি ইকুয়াল টু কি ছিল, এইচ রো ইন্টু জি, যেখানে এইচ হচ্ছে কি যে তরলের সারফেস থেকে ওই বিন্দুর হাইট, রো হচ্ছে কি যে তরল রয়েছে তার ঘনত্ব, জি হচ্ছে কি যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে দেখো, তরলের মধ্যস্থিত কোনো একটা বিন্দুতে প্রেসার শুধুমাত্র তরলের সারফেস থেকে, মানে মুক্ত তল থেকে ওই বিন্দুর দূরত্বের উপর নির্ভর করে, মানে P প্রপোর্শনাল টু H। ঠিক আছে? তো কেবলমাত্র তরলের সারফেস থেকে এই পয়েন্টের ডিসটেন্স যদি চেঞ্জ হয় তাহলে প্রেসার চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। কেন বলো তো? রো ডেনসিটি কোনো তরলের ক্ষেত্রে কনস্ট্যান্ট এবং জিটাও কনস্ট্যান্ট। তাহলে আমি যদি বলি এরকম কোনো একটা পয়েন্টে প্রেসার কত আলাদা হয়ে যাবে, এই পয়েন্টে প্রেসার আলাদা হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পয়েন্টে সারফেস থেকে হাইটটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এ হাইট। এবার কেউ যদি বলে স্যার এখানে একটা পয়েন্ট নেব, কেউ বলবে এখানে একটা, কেউ বলবে এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটা পয়েন্টে কি হবে, প্রেসার সেম হবে, কারণ মুক্ত তল থেকে ওই পয়েন্টগুলোর হাইট সর্বদা সমান, আর প্রেসার শুধুমাত্র হাইটের সঙ্গে সঙ্গেই চেঞ্জ হয়। ওকে, এবার এইটার একটা এক্সপেরিমেন্টাল প্রুফ আছে, মানে পরীক্ষাগারে কিভাবে তুমি এটা প্রমাণ করবে। ঠিক আছে? পরীক্ষাগারে প্রমাণ করার জন্য তোমাদের বই একটা ছোট্ট পরীক্ষা দেখানো হয়েছে, আশা করি পড়ে বুঝতে পারবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, কিচ্ছু করা হয়নি, তোমার এরকম একটা নেওয়া হয়েছে, একটা বিকার নেওয়া হয়েছে। বিকারে অ্যাজ ওয়েল অ্যাজ কি আছে, লিকুইড আছে। বিকারের ভিতরে একটা ফানেল নেওয়া হয়েছে, ফানেল এখানে এরকম ফানেলটা কালার এরকম ব্যাপার। ঠিক আছে? তো এর ভিতরে লিকুইড আছে, আমি ড্র করলাম, লিকুইড আছে। ঠিক আছে? তো এবার দেখো, এই ফানেলটা সারফেসে এখানে রাবার দেওয়া আছে। ঠিক আছে? তো এইখানে যদি রাবারটা, মানে ফানেলটার মুখ এরকম আছে, এর নিচে আর কি লিকুইড আছে, লিকুইডে কি হবে, রাবারে কি দেবে, প্রেসার দেবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে কি যে ফানেলটার মুখটা এখানে আছে, এখান থেকে এইদিকে নিয়ে আসলে, এইদিকে নিয়ে আসা যদি করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে পয়েন্টের কাজ কি বলছি, এই ফানেলের এই মুখ থেকে আর কি এর মধ্যে কি আছে, বাতাস আছে। কি আছে? বাতাস আছে। এবার জল যখন রাবারটাকে প্রেসার দেবে, রাবারটা কি হবে, ভেতর দিকে ঢুকে যাবে, আর ভেতর দিকে ঢোকা মানে কি, যে বাতাস আছে, বাতাসকে কি হবে, ঠেলবে। এই বাতাসগুলোকে সব ঠেললে কি হবে, এই বাতাস পাশের বাতাসগুলোকে ঠেলবে, ঠেলে কি হবে, এই বাতাস এই তোমার এখানে সেই যে বিন্দুটা আছে, বাবলটাকে কি হবে, ঠেলবে আর কি। তার মানে কি বাবলটা সরে যাবে আর কি। তার মানে কি এই যে ফোর্স দিয়ে ঠেললো, এই এরিয়াতে ফোর্সটা দিচ্ছে, ফোর্স বাই এরিয়া করলে তো প্রেসার, ওই প্রেসার দিয়ে ঠেলার জন্য কি বাবলটা এইদিকে যাবে, এইদিকে এখানে একটা বাবল আছে, বাবলটা কি হবে, এটা ফাঁকা সিলিন্ডার। ঠিক আছে? তো একটা পাইপের ভিতরে ছোট্ট একটা বল ধরে নাও, এই বলটা কি হবে, এইদিকে সরে যাবে আর কি। এবার এক্সপেরিমেন্টারে দেখা যাচ্ছে যে এই ফানেলটা যত আস্তে আস্তে জলের গভীরের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে, এই বাবলটা কি হচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে আর কি। ঠিক আছে? তো বাবলটা আস্তে আস্তে ডান দিকে বেশি সরবে কখন, যখন বাবলটার উপর ফোর্সের পরিমাণ বেশি বাড়বে আর কি। আবার কি প্রেসার ইজ ইকুয়াল টু কি, ফোর্স বাই এরিয়া। তখন এক্সপ্লেনেশনটা হচ্ছে কি, যখন এইটা আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তরলের মুক্ত তল থেকে হাইটটা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। আস্তে আস্তে বাড়া মানে কি, প্রেসার কি হবে, আস্তে আস্তে বাড়বে। আর প্রেসার আস্তে আস্তে বাড়া মানে কি, ফোর্স মানে কি, প্রেসার ইনটু এরিয়া, এই ফোর্সও বাড়বে। বেশি পরিমাণ ফোর্স যদি হয়, বেশি পরিমাণ ফোর্স যদি এর উপর পড়ে, এই আস্তে আস্তে ওইদিকে সরতে শুরু করবে। এবং ভাইস ভার্সা দেখা যাচ্ছে যে এই ফানেলটা তরলের গভীর থেকে যদি আস্তে আস্তে উপরের দিকে তোলা হয়, তাহলে এই বাবলটা এইদিকে সরে আসছে। কেন আসছে? কারণ হচ্ছে কি যে
প্রেসার দেখো আস্তে আস্তে এইটা যদি আস্তে আস্তে উপরের দিকে তোলা হয়, মানে এখানে আছে, এখানে, তারপর এখানে, তারপর এখানে, উপরের দিকে তুলি যদি, তাহলে মুক্ত তল থেকে হাইটটা কিন্তু মুক্ত তল থেকে এখান থেকে মাপবে না। হাইট মুক্ত তল থেকে হাইটটা দেখো আস্তে আস্তে উপরের দিকে তুলে লিখবো, কম হবে যখন এখানে আছে হাইট এতটা, যখন এই জায়গায় নিয়ে এসছো হাইট এতটা, হাইট আস্তে আস্তে কম হলে কি হবে, প্রেসার প্রপোর্শনাল টু হাইট। এইটা আস্তে আস্তে কমে গেলে কি প্রেসার আস্তে আস্তে কমবে, আর ফোর্স মানে কি প্রেসার ইনটু এরিয়া, তাহলে প্রেসার যদি কমে কি হবে, ফোর্সও কমবে। ফোর্স কম মানে কি এই বাতাসের উপর কম ফোর্স পড়বে, আর এই বাতাসে কম ফোর্স দেবে, বা অনেকে আস্তে আস্তে এটা এইদিকে সরে আসবে, মানে প্রেসার আস্তে আস্তে কমছে। এবার এরপর দেখলো ফানেলটাকে এবার ওপর নিচে হলো, এবার এই বরাবর নিয়ে যাচ্ছে, এই বরাবর নিয়ে গেল, দেখলো যে বাবলটা কোনো পজিশন আগে যেখানে ছিল সেখানে রয়েছে আর কি। কেন বাবলটা আগের পজিশনে কেন রয়েছে, কারণ প্রেসার প্রপোর্শনাল টু হাইট। এবার এই ফানেলটা যদি এইদিকে নিয়ে যায়, এখান থেকে হাইট সেম হবে, এদিকে নিয়ে আসলে হাইটটা কি হবে, সেম হবে। এই বরাবর যদি মুভ করে প্রত্যেক ক্ষেত্রে কি হবে, হাইট সেম হবে, হাইট সেম হলে কি হবে, প্রেসার সেম হবে, প্রেসার সেম হলে কি হবে, ফোর্স সেম হবে। তাহলে আগে কোন একটা বস্তু, কোন একটা বস্তু আছে, এর উপর 5 নিউটন বল প্রয়োগ করছে, ঠিক আছে? তো এর উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করছে, বাইরে থেকে যদি কোনো রকম আর বেশি বল না প্রয়োগ করা হয়, বস্তুটা আগের অবস্থায় থাকবে। তো এই বাবলটা যখন ছিল আর কি, এই হাইটে যখন আছে, বাবলের উপর একটা ফোর্স অ্যাক্ট করছে আর কি, এই হাইটের প্রেসারের জন্য একটা ফোর্স। এবার যদি আমি বাবলটাকে এখান থেকে যদি এখানে সরিয়ে দিলাম, কোনো ফোর্সের পরিমাণ বাড়ালো না, তাহলে বাবলটা কি হবে, আগের জায়গায় থেকে যাবে। মানে এই পরীক্ষাটা তোমার ইফেক্টিভলি প্রমাণ করলো যে তরলের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে প্রেসার অবশ্যই সমান। প্রেসারের বাড়া বা কমা হয় কেবলমাত্র তরলের মুক্ত তল থেকে ওই বিন্দুর হাইট যদি বাড়ে বা কমে। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো, এবার একটা জিনিস, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এখান থেকে এবার যেটা করাবো, এখান থেকে তোমার নিট বা জয়েন্ট মানে এআই ট্রিপলি যারা দিতে চাও তারা এই জায়গাটা ভালো করে দেখো, কারণ এখান থেকে সব কোয়েশ্চেন আসে আর কি। ঠিক এই চ্যাপ্টারে এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জায়গা, খুব মন দিয়ে শুনবে আর কি। এইখানে এই জল আছে, জল এই ধরে নিলাম, যে কোনো লিকুইড থাকতে পারে, কেরোসিন যা কিছু, আমি জল ধরলাম, এনি প্রবলেম? এইবার দেখো কারোর ইচ্ছা হলো আমি এইখানে ফুটো করে দিলাম, এখানে কি করে দিলাম, ফুটো করে দিলাম। তাহলে এইখানে যদি তোমার ফুটো করে দিই, এখানে যদি তোমার ফুটো করে দিই, জলগুলো কি হবে, পড়বে হবে, জলগুলো পড়ে যাবে, বা আস্তে আস্তে যে ফুটো করে দিই জলগুলো কি হবে, এভাবে পড়ে যাবে আর কি। আমরা প্রথমে ক্যালকুলেট করব, এইখানে যদি ফুটো করে দিই তাহলে জলগুলো আস্তে আস্তে পড়ে যাবে, মানে এইখানে যে জলের হাইট, এই জলের সারফেসটা কি হবে, আস্তে আস্তে নিচে নামতে শুরু করবে। ধরো না একটা টাইম পর এখানে চলে আসবে, এখানে চলে আসবে, ঠিক আছে? তো মানে জলের হাইট ছিল আগে এইখানে, ফুটো করে দেওয়ার পর আস্তে আস্তে পড়বে, একটা টাইম পর যে কোনো সময় ধরো না বলে এত তো জল পড়ে গেছে, এরপরে পড়বে আস্তে আস্তে, হাইটটা কি হবে, কমবে আর কি, ঠিক আছে? তো এবার আমি যদি বলি এই যে সিলিন্ডারটা নিয়েছি, এর এরিয়া এ, মানে এই যে এরিয়াটা, এর এরিয়া এ কেন ধরছেন স্যার? আমি বলছি যে কোনো, কেউ বড় সিলিন্ডার নিতে পারে, কেউ ছোট সিলিন্ডার নিতে পারে, তো যে নেবে সবার ক্ষেত্রে যে বড় নেবে তার এ বেশি হবে, ছোট নেবে তার এ কম হবে আর কি। ওকে, এটা হচ্ছে তোমার এরিয়া এ। এবার দেখো ফার্স্ট অফ অল এখানে যদি ফুটো করে দিই, এখানে যদি ফুটো করে দিই তাহলে কি হবে,
এই জলের হাইটটা আস্তে আস্তে নামতে শুরু করবে, আবার এখানে এই জলটা কি হবে, আবার এখানে এই জলটা বেরোতে শুরু করবে। এটুকু শিওর, এখান থেকে ধরে নাও ফুটো করলাম, একটা টাইম টি টাইম পর ধরে নাও জলটার মুক্ততল এখানে চলে আসলো, তাহলে জল কমে গেল কতটা, এতটা, মানে এই হাইটের মধ্যে যতটা জল ছিল এতটা পরিমাণ জল কি হলো, কমে গেল। তো কেউ আবার কি এখানে যদি কেউ একটা যদি টপ পাতো, এখানে যদি একটা টপ পাতো, তার এখানে কি জল জমে যাবে। তো টি টাইম পর এইখানে যতটা পরিমাণ জল কমে গেল, মানে এখানে যতটা জল কমে গেল, ঠিক ততটাই জল এখানে এসে জমা হয়, মানে ততটাই জল বেরিয়ে যাবে। এইটাকে শিওর হয়ে নাও যে সিলিন্ডারের এখানে আমি ফুটো যদি করে দিই, তাহলে এখান থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে আর কি এখান থেকে জলের হাইট নিচে এতটা হয়ে গেল, মানে এইটুকু অংশে এই যে জলের এই হাইট, এতটা হাইট কমেছে, এই হাইট এরিয়ার এই ছোট সিলিন্ডারে যে পরিমাণ জল ছিল সেই পরিমাণ জলই বেরিয়ে গেছে, এটা বলতে পারি। কারণ জল আগে ছিল এখানে, এখন এখানে, মানে জলের হাইট এতটা কমেছে, তার মানে জল এত এখানে জল কমেছে কতটা, এই হাইট ইনটু এর এরিয়া যদি করি, তাহলে এই ছোট সিলিন্ডারে যে পরিমাণ জল ছিল ততটা জল কমে গেছে, ওই পরিমাণ জলই কি হয়েছে এখানে বেরিয়ে গেছে। এইটা একটা খুবই কনসেপ্টুয়াল জায়গা, এটা মাথায় ঢুকে নাও। মানে আমি বলছি একটা কেটলিতে জল আছে, তো কেটলিতে জল ঢালছো একটা গ্লাসে, তো গ্লাসে যত পরিমাণ জল হলো তত পরিমাণ জল কি আছে কেটলিতে কমে গেছে। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো, ফার্স্ট অফ অল এটুকু বুঝেছো যে জলের সারফেসটা এখান থেকে এখানে এসেছে, মানে জলের সারফেসের সরণ ঘটেছে। আগে এখানে ছিল জলের সারফেসটা, এখন জলের সারফেস এখানে এসেছে, মানে জলের সারফেসের সরণ ঘটেছে। ক্লিয়ার? জলের সারফেসের সরণ ঘটেছে। অ্যাকর্ডিং টু দ্য নিউটনস ল অফ দ্য মোশন, কোনো একটা বস্তুকে যদি বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না করা হয়, তাহলে সেই বস্তু সারা জীবন স্থির থাকবে, এবং যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তবে ওই বস্তু সরণ হবে। তাহলে এইখানে জলের সারফেসের সরণ এখান থেকে এখানে এসছে, মানে জলের সারফেসের সরণ হয়েছে, অবশ্যই সরণ কোন দিকে হয়েছে, জলের হাইট এই দিকে কমেছে, এই ডিরেকশনে কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করেছে। স্যার এই ফোর্সটা কে অ্যাপ্লাই করেছে সেটা আমি একটু পর বলছি। তাহলে জলের সরণ হয়েছে মানে জলের সারফেসের উপর কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করেছে। তাহলে আমি বলছি কোন একটা বস্তু আছে, বস্তুর উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, বস্তুটা সরণ হলো, তাহলে ওই বস্তুটা দ্বারা ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান কত হবে, W ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমি ডিসপ্লেসমেন্ট মানে সরণ হচ্ছি। এবার এখানে দেখো জলের হাইট আগে এখানে ছিল, এখন জলের হাইট এটা, আমি বললাম জলের হাইট কমেছে কত, এইটুকু কমেছে, এই এইচ, এটাই তো সরণ। আগে এখানে ছিল, এখন এখানে চলে এসছে, আমি বললাম এই হাইটটুকু যদি এইচ হয়, তার মানে জলের সরণ হয়েছে এইচ, তাহলে ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইনটু ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্টটা এইচ আছে, তাহলে W ইজ ইকুয়াল টু F ইনটু এইচ। এবার দেখো এই জলের এরিয়া যদি A হয়, জলের এরিয়া যদি A হয়, এবং আমি ধরে নিলাম এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টে যে কোনো পয়েন্টে প্রেসার কত P যদি ধরি, আমি কি জানি প্রেসার ইজ ইকুয়াল টু কি, ফোর্স বাই এরিয়া। এটা ক্লিয়ার? তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। স্যার আপনি ফোর্স ইনটু এইচ এটা ভালোই আছে, আপনি ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া মানে কি, এফ এর ভ্যালু P ইনটু এ বসিয়ে দিতে পারি, প্রেসার ইনটু এরিয়া ইনটু হাইট। এবার তুমি কোয়েশ্চেন করো, স্যার এই কোয়েশ্চেন ভালো আছে, ফোর্স ইনটু হাইট রাখলে আমার সমস্যা কি হতো? আপনি প্রেসারের ফর্মে নিয়ে গেলে মানে ফোর্সকে কি বললাম, এটা যদি এরিয়া যদি এ হয়, ধরেছি এ, এফ পরিমাণ বল যদি কাজ করে, তাহলে প্রেসার আর এর সারফেসে যদি প্রেসার যদি পি হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু কি, ফোর্স বাই এরিয়া, ফোর্স ইজ ইকুয়াল টু কি, প্রেসার ইনটু এরিয়া। এবার তুমি বলবে স্যার আপনি ফোর্সটাকে প্রেসার দিয়ে রিপ্লেস করলেন কেন? দেখো আমি তোমাদের আগের দিনই বলেছিলাম লিকুইডের ক্ষেত্রে ফোর্স ইউজ না করে আমরা প্রেসার কেন ইউজ করি, সেটা আগের দিন বলেছিলাম। কারণ লিকুইডে যদি ফোর্স দিতে চাই সমগ্র সারফেসটাতে দিতে হবে, তবেই তার ডিসপ্লেসমেন্ট হবে। সমগ্র সারফেসে দেওয়াটা মাস্ট, তবে তার মেকানিক্স আমরা আলোচনা করতে পারবো। কারণ একটা বড় লিকুইডের একটা জায়গায় ফোর্স দিলে তোমার হাতটাই ঢুকে যাবে আর কি।
ক্যালকুলেশন করতে পারবে না। সেই কারণে সমস্ত ইকুয়েশনগুলো প্রেসারের ফর্মে আমরা রাখার চেষ্টা করব। সেই জন্য আর কি ফোর্সকে প্রেসার ইনটু এরিয়া দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে প্রেসার ইনটু এইটুকু জায়গা তো এরিয়া মানে কি, এই এরিয়াটা, আর হাইট মানে এটা। এইটা যদি আমি ছোট করে এখানে জুম করে যদি ড্র করি, এরকম হলো না, এটা এরিয়া আর হচ্ছে কি যে এটা সিলিন্ডার হবে। আমি এই ছোট সিলিন্ডারটাকে এখানে যদি জুম করে বলে এই সিলিন্ডারটা, তাহলে এর এরিয়া যদি এ হয়, হাইট যদি এইচ হয়, এর ভলিউম, ভলিউম মানে কি এরিয়া ইনটু হাইট। তার মানে কি প্রেসার, প্রেসার ইনটু ভলিউম লিখতে পারি। এই ভলিউমটা কার, এই সিলিন্ডারের। ক্লিয়ার? এবার একটা ভালো করে জিনিস দেখো, এই সিলিন্ডারে যেটা ভলিউম মানে এই সিলিন্ডারে, ছোট সিলিন্ডারে যে পরিমাণ জল বেরিয়ে গেছে সেটাই জলের ভলিউম। কারণ তোমরা জানো কোনো একটা জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের ভলিউমই ওই জলের ভলিউমের সমান হয়। এই জন্য দোকানে কেরোসিন কিংবা ডিজেল তেল কিনতে গেলে ওরা সেই ছোট ছোট চোঙ থাকে আর কি, বলে 1 লিটার দাও, সেই চোঙে 1 লিটার দাগ কাটা থাকে, তত মধ্যে ঢেলে তোমাকে দিয়ে দেয়। মানে কি সেই চোঙের আয়তন 1 লিটার, তাই যে কেরোসিন বা ডিজেলটা নিলে তার আয়তনও 1 লিটার। মানে কোনো তরলকে যে পাত্রে রাখা হয় সেই তরলের আয়তন যা হয় তরলের আয়তনও তাই হয়। আমি অ্যাকচুয়ালি এই সিলিন্ডারের ভিতরে যে পরিমাণ জল ছিল সেটা বেরিয়ে গেছে, আমি এই সিলিন্ডারের ভলিউম বার করলাম, তাহলে আমি বলতে পারি সেই পরিমাণ, তাহলে এই যে ভলিউমটা বার হলো এটাই হচ্ছে এই যতটা জল বেরিয়ে গেছে এর মধ্যে সেই জলটা। তাহলে এটা কি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু ভলিউম। কেউ যদি বলে স্যার এক আয়তন মানে কি, মানে ওয়ার্ক ডান পার একক আয়তন। কেউ যদি বলে যে স্যার, আমি আবার বলছি তোমাকে দেখো ভলিউমটা কত, এবার আমি বলছি যে একক ধরে নিচ্ছি, শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব, একক ধরে নেবো। একক বলতে কি, এবার এই ভলিউমটা ভি। এবার কেউ বলে স্যার 1 লিটার জল বেরিয়ে গেছে, 1 লিটার জল বেরিয়ে গেছে। কেউ যদি বললো এরকম ধরো স্যার এই এরিয়াটা হচ্ছে কি যে 1 মিটার স্কোয়ার, যে সিলিন্ডার ধরেছে তার এরিয়া 1 মিটার স্কোয়ার এবং তার হাইট কত 1 মিটার, তাহলে ভলিউম কত হবে 1 মিটার কিউব, এটা হচ্ছে ভলিউম। তাহলে W প্রাইম ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু ভি, W বাই ভি তে ভাগ করে দাও, দুই সাইডে ভি তে ভাগ করে দাও। W বাই ভি ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু ভলিউম বাই ভি, বা W বা প্রাইম ইজ ইকুয়াল টু প্রেসার। কেন দেখো W বাই ভি কে আমি W প্রাইম বললাম, ভি দিয়ে ভাগ করছি মানে একক আয়তন জল বার হওয়ার জন্য ওয়ার্ক ডান। W বাই ভি মানে কি একক আয়তন, ভি দিয়ে ভাগ করছে আর কি, একক আয়তন জল বার হবার জন্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ওই পয়েন্টে প্রেসার। এটা তোমরা মনে রেখো, খুব একটা ইম্পর্টেন্ট। একক আয়তনে জল বার করার জন্য যে ওয়ার্ক ডান করতে হবে সেটাই হচ্ছে তোমার ওই পয়েন্টে প্রেসার। এবার এসো ওয়ার্ক ডান হলো, তাহলে W প্রাইম মানে কি একক আয়তনে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু প্রেসার, এটা আসবে। ঠিক আছে তো? এবার দেখো এই যে ওয়ার্ক ডানটা করা হলো, কষ্ট করে ফোর্সে একটা ওয়ার্ক ডান করেছি, মানে একটা এনার্জি লস হয়েছে। এনার্জিকে সৃষ্টি বা ধ্বংস করা যায়? ধ্বংস করা যায় না। মানে এত পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে, মানে যে বলটা দিয়েছে তার এনার্জি লস হয়ে গেছে, তাহলে ওই এনার্জিটা কোথায় যাবে? ওই এনার্জিটা কে নেবে? যে পরিমাণ জল বেরিয়ে গেল তার ভেতরে কি হয়ে থাকবে, স্টোর হয়ে থাকবে, তার ভিতরে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো জলটা এখানে স্থির ছিল, যখন জলটা বেরোচ্ছে জলটা কি হচ্ছে, একটা গতি পেয়ে গেছে, তাই তো? জলটা কি পেয়ে গেছে, একটা গতি পেয়ে গেছে। ঠিক আছে তো? জলটা যদি একটা গতি পেয়ে যায় আর কি, এই ওয়ার্ক ডান মানে কি W ইজ ইকুয়াল টু প্রেসার, W প্রাইম ইজ ইকুয়াল টু প্রেসার। ওকে, W প্রাইম ইজ ইকুয়াল টু প্রেসার মানে একক আয়তনে ওয়ার্ক ডান। ঠিক আছে তো? তাহলে আমি ধরে নিলাম এখানে যে জলটা একক আয়তনে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু প্রেসার হয়ে গেছে। এবার দেখো এই জলটা, এই ফোর্স যে ওয়ার্ক ডান করছে তার যে এনার্জি লস হয়েছে সেই এনার্জিটা নষ্ট তো হবে না, সেই এনার্জিটা কি হবে, এই যে জলটা বেরিয়ে গেল মানে একটা গতি পেলো, মানে জলের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। কাইনেটিক এনার্জি মানে কি, এইখানে জলটা যে বেরিয়ে গেল, ভি ভেলোসিটি ধরো বেরোচ্ছে আর কি, তাহলে এই যে পরিমাণ জল বেরোচ্ছে তার মাস যদি m হয়, গতি শক্তি কত হবে, হাফ অফ m ইনটু ভি স্কয়ার। তাহলে এই শক্তিটা আসলো কোথা থেকে, যদি কোশ্চেন করে কে বলবে? কারণ এই শক্তির কোথা থেকে আসলো, কারণ এই যে সিস্টেমের উপর যে ওয়ার্ক ডান করেছে আর কি, সেই ওয়ার্ক ডানটা এর গতি শক্তিতে কনভার্ট হয়েছে। ক্লিয়ার? তাহলে
হাফ অফ এম ভি স্কয়ার। এবার দেখো তাহলে কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার, আবার কি হাফ ইনটু এম মানে কি বলতো রো মাস, রো ইজ ইকুয়াল টু কি, রো ইজ ইকুয়াল টু কি মাস বাই ভলিউম, তাহলে এম মানে কি রো ইনটু ভি, রো ইনটু ভি ইনটু এটা হচ্ছে ভেলোসিটি স্কয়ার, এটা ভিডি, হ্যাঁ এটা হচ্ছে ভি ছোট হাতের ভি, আর এটা ক্যাপিটাল ভি মানে ভলিউম, এটা মনে রাখো। ওকে, রো ইনটু ভি ইনটু ভি। এবার দেখো আমি এখানে কি ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউমের জন্য প্রেসার হয়েছে, তার মানে কি এখানে এম মানে ভি আয়তন জলের টোটাল কাইনেটিক এনার্জি এত। আমি যদি বলি একক আয়তনের জলের কাইনেটিক এনার্জি মানে কি আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে ইজ ইকুয়াল টু হাফ অফ রো, এটা ভি স্কয়ার ছিল, হাফ অফ রো ইনটু ভি বাই ভি ইনটু ভি স্কয়ার। বুঝতে পারলে কিনা দেখো, বুঝতে পারলে কি? ঠিক আছে, তোমাদের দ্বারাও আমি এটা ক্যালকুলেশন ইজি করে দিই। এই একক আয়তনে ভাগ করো না, তোমাদের অনেক সমস্যা হচ্ছে। শুধু একটু দেখো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইনটু ভি, ঠিক আছে তো? ওটা একটু তোমাদের তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি এই জন্য ওটা অ্যাভয়েড করছি। এই একক আয়তনে ভাগ করো না, তোমাদের কনফিউজ হয়ে গেলে বুঝতে পারছি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইনটু ভি, মানে প্রেসার ইনটু ভলিউম, মানে কি তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইনটু ভি। এইটা যে ভি, এই ওয়ার্ক ডানটা কি হবে, আমি যে পরিমাণ জল বেরিয়ে গেছে তার মাস যদি এম হয়, তাহলে ওর কাইনেটিক এনার্জি কত হবে, ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ইনটু ভি স্কয়ার। এটা ভালো করে বোঝো, কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ইনটু ভি স্কয়ার। যেখানে কি এই যে জলটাতে একটা গতিবেগই বার হবে, কারণ এটা ভেলোসিটি যদি ভি হয় এবং যে পরিমাণ জল বেরিয়ে গেছে সেটা এখানে যদি ভি পরিমাণ আয়তন থাকে তাহলে ভি পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার ভি পরিমাণ জল বেরিয়ে গেছে এবং জলের ঘনত্ব যদি রো হয়, আমরা কি জানি রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি, তাহলে এম ইজ ইকুয়াল টু কি রো ইনটু ভি। এই ভি আর এই ভি কিন্তু এক, কারণ এখানে যে ভি বেরিয়ে গেছে সেই ভিটাই এখানে থাকবে, পড়ে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি কত হবে, ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম এর ভ্যালু কত, রো ইনটু ভি ইনটু ভেলোসিটি, এই ছোট ভি ভেলোসিটি, এই যে ভেলোসিটিতে জলটা বেরোবে এত। ওকে, এবার ভালো করে দেখো, এফ বল এর উপর ফোর্স করে ওয়ার্ক ডান করেছে, মানে কি এফ বল এনার্জি লস করেছে, যে পরিমাণ এনার্জি লস করেছে সেই পরিমাণ কাইনেটিক এনার্জি কিন্তু এই জলটা যখন বেরোচ্ছে সেটা অর্জন করেছে। তাহলে এই পরিমাণ কাইনেটিক এনার্জি কোথা থেকে এসেছে, এই যে পরিমাণ এনার্জি লস হয়েছে এই এনার্জি লসটা এর ভিতরে কাইনেটিক এনার্জি হিসেবে স্টোর হয়েছে। তাহলে আমি বলতে পারি দেখো এই এনার্জি লস করেছে আর কাইনেটিক এনার্জি গেইন হয়েছে এতটা। কনজারভেশন অফ এনার্জি কি হচ্ছে, যত এনার্জি লস হবে ততটা কি আরেকজনকে গেইন করতে হবে। তার মানে কি এই এনার্জি ইজ ইকুয়াল টু এই এনার্জি আমি লিখতে পারি। ভালো করে দেখো, ওই এনার্জি দুটো অবশ্যই কি হবে, সমান হবে। তার মানে W ইকুয়াল টু ইকে, মানে যে পরিমাণ ওয়ার্ক ডান ছিল সেটা কি হচ্ছে, কাইনেটিক এনার্জি হচ্ছে। W ভ্যালু কত, প্রেসার ইনটু ভলিউম, ইকে কত হাফ অফ রো ইনটু ভি ইনটু ভি স্কয়ার। প্রেসার মানে কি, প্রেসার মানে এইচ ইনটু রো ইনটু জি, কোন পয়েন্টে প্রেসার বলেছিলাম, ইনটু ভি, ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু হাফ অফ রো ইনটু ভি স্কয়ার। এই রো ভি কেটে গেল, তাহলে দেখো ভি স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু জি ইনটু এইচ। দিস ইমপ্লাইজ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh। এটাকে বলা হয় ভেলোসিটি। তার মানে কি এটাকে বলা হচ্ছে তোমার ভেলোসিটি। কি বার করলাম, v is equal to 2 into g into h। ভালো করে দেখো, তার মানে এটাই একটা জল ট্যাঙ্কিতে ফুটো করে দিলাম। একটা জল ট্যাঙ্কিতে ফুটো করে দেওয়ার পর কি হবে, জলটা বেরিয়ে যাবে আর কি। জলটা কত গতিবেগে বেরোবে সেটা বার করলাম। জল এখান থেকে জল বেরিয়ে যাবে, জলের গতিবেগ কত হবে, v is equal to root over 2 into g into h। এইটা কি, মানে জল ট্যাঙ্কি খুলেছি, জল ট্যাঙ্কির সারফেসটা যতটা কমে যাবে সেই হাইটটা ইনটু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট 2 এর রুট যদি নেই, সেই মানটা কি হবে, জল নিচ দিয়ে যে ফুটো দিয়ে জল বেরোবে তার গতিবেগটা সমান হবে।
তার মানে এই গতিবেগটা আমি পেয়ে গেলাম আর কি, ঠিক আছে। তো এবার তোমাদের কোশ্চেন অ্যারাইজ হতে পারে, স্যার আপনি গতিবেগটা কেন বার করলেন, ঠিক আছে। তো তাহলে আমি কি বোঝালাম এইটা আমি বলছি এখান থেকে, আবার কোশ্চেন বই থেকে আছে সেটা ভালো করে দেখো। এখন এই প্রবলেমটা হয়নি, প্রবলেমটা কেবল শুরু হলো। এবার এই প্রবলেমটা তোমার কেবল শুরু হলো, কি হলো, শুরু হলো। দেখো তার মানে কি, এবার দেখো এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে কি হয়ে গিয়ে পড়বে, ওকে। এইবার তোমাদের জয়েন্টে কোশ্চেন দেবে জলটা কত দূরে গিয়ে পড়বে, এখান থেকে জলটা কত দূরে গিয়ে পড়বে। জল যে ভেলোসিটি তুমি বার করে তার ডিরেকশন এইবার অনুভূমি। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে গিয়ে জলটা কত দূরে গিয়ে পড়বে। কেউ যদি বলে এক্স দূরে গিয়ে পড়বে, জলটা কত দূরে গিয়ে, এক্স দূরে গিয়ে পড়বে আর কি, ঠিক আছে। তো তাহলে এক্স এর ভ্যালু তোমাকে কি করতে হবে, বার করতে হবে। দেখো এবার একটা প্রবলেম করে, হ্যাঁ প্রবলেমটা করতে করে তাহলে এর মধ্যে হয়ে যাবে। তাহলে v = 2j টা বুঝতে পারবে। দেখো বলছে এই একটা প্রবলেমটা শোনো, একটা পাত্রে তরল আছে, তরলটা আমি ড্র করছি না, কত উচ্চতা পর্যন্ত, এই উচ্চতা পর্যন্ত তরল আছে, ঠিক আছে। তো পাত্রে কত, এই উচ্চতা পর্যন্ত তোমার তরল রয়েছে। এবার বলা হচ্ছে যে পাত্রে এক জায়গায় ছিদ্র করেছে, ছিদ্র করে বলছে কি যে জলটা গিয়ে, ছিদ্র করে জলটা গিয়ে, ডায়াগ্রামে দ্বারা ভালো করে আঁকতে হবে একটু। আচ্ছা আজ না হলে থাক, ঠিক আছে। তো আজকে এই ডেরিভেশনটাই থাক, এটা ভালো করে তোমরা পড়ে আসবে। এর সঙ্গে আমি আর কয়েকটা করছি, প্রবলেমটা নেক্সট দিন করাবো, ভালো হবে। কারণ তোমাদের প্রবলেমটা পড়ানোর আগে আরো দু একটা কনসেপ্ট লাগবে, নাহলে প্রবলেমটা ঠিক করে করা যাবে না। এই যে থিওরিটা বললাম, এই থিওরিটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, এবং নেক্সট দিন অনেকটা টাফ প্রবলেম করানো হবে এর উপর। এইগুলো করানোর জন্য আমাকে আরো 10-15 মিনিট একটু এক্সট্রা জিনিস পড়াতে হতো, কিন্তু সেটা আজকে হবে না, সেই জন্য প্রবলেমটা আজ করাচ্ছি না। আরো দু একটা আনুষঙ্গিক জিনিস তোমাদের বই আছে, ওগুলো বলে দিয়ে যাবে, ঠিক আছে। তো এবার একটা জিনিস বলছে যে কি, স্থির তরল আছে, তো এরকম দেখো ওটা হয়ে গেল, ঠিক আছে। নতুন জিনিস হলো, এই স্থির তরল আছে, বলছে স্থির তরলে যে মুক্ত সারফেস থাকে এটা সব অনুমেয়, মানে সমতল হয়, এরকম হয় না। মানে এরকম কি একটা গ্লাসে জল ঢাললে জলের এরকম, জলের হাইট মানে কোনো জায়গায় জলের হাইট এরকম, কোনো জায়গায় জলের হাইট এরকম হয় না। মানে কি বলছে কি যে স্থির তরলের মানে কি, মানে কোন একটা পাত্রে যে তরল ঢালি, তরলের মুক্ত তল সবসময় কি হয়, অনুভূমিক হয়। স্যার কেন অনুভূমিক হয়, প্রমাণ করুন। প্রমাণ যদি করা হয়, বলছে যে ঠিক আছে তুমি ধরে নাও অনুভূমিক হয় না, ঠিক আছে। তো দিয়ে তরলের কোন একটা পয়েন্ট নাও,
ঠিক আছে। এবার তরলের ওই পয়েন্ট মানে এই এখানে পয়েন্ট নিলাম এই। এবার তোমরা কি জানো তরলের এখানে যারা সারফেস ভিতরে যারা সারফেস কনসিডার করে সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে কি হবে প্রেসার সমান হবে, ঠিক আছে। তো এবার তুমি তরলের এই পয়েন্টে প্রেসার ক্যালকুলেট করব, এই পয়েন্টে প্রেসার ক্যালকুলেট করব, এই পয়েন্টে প্রেসার ক্যালকুলেট করব, ঠিক আছে। যে কোনো দুটো পয়েন্টে প্রেসার ক্যালকুলেট করব, এই পয়েন্ট আর এই পয়েন্ট। দেখো এই পয়েন্ট এখান থেকে হাইট যদি h1 হয় আর এখান থেকে এটার হাইট যদি h2 হয়, মানে কি অনুভূমিক না হলে কি হাইটটা তো আলাদা হবে। অনুভূমিক মানে কি এখানে অনুভূমিক মানে এটা যদি অনুভূমিক হয় এখান থেকে ডিসটেন্স সব জায়গায় সমান হবে, কিন্তু যদি অনুভূমিক না হয় এরকম হতো, তাহলে দেখো এখান থেকে এর ডিসটেন্স বেশি কিন্তু এখান থেকে এই যে পয়েন্টের ডিসটেন্স কি কম। মানে অনুভূমিক হতে গেলে কি প্রত্যেকটা হাইট আলাদা। অনুভূমিক যদি না হয় তাহলে তলের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে মুক্ত তল যদি অনুভূমিক না হয় প্রত্যেকটা পয়েন্টের হাইট হবে আলাদা হবে। আমি ধরে নিলাম এই পয়েন্টের হাইট h2, এই পয়েন্টের হাইট h1। তাহলে অ্যাকচুয়ালি এটা ধরলাম a পয়েন্ট, এটা b পয়েন্ট। a পয়েন্টে প্রেসার কত হবে, ফর্মুলা কি, a পয়েন্টে প্রেসার কত, p h1 * ρ * g। b পয়েন্টে প্রেসার কত, p a দিলাম এটা, pb কি h2 * ρ * g। এবার দেখো আমি কি বলেছিলাম তরলের অভ্যন্তর স্তরে অনুভূমিক তলে অবস্থিত এক অনুভূমিক তলে অবস্থিত সমস্ত বিন্দুতে কি প্রেসার কি হবে সমান। তাহলে পি এ আর বি পয়েন্টে দেখো একই অনুভূমিক তলে অবস্থিত, তাহলে অ্যাকচুয়ালি এ বিন্দুতে প্রেসার সমান বি বিন্দুতে প্রেসার হবে। তার মানে আমি বলতে পারি PA = কি হচ্ছে তোমার PB। This implies H1 ρg = H2 * ρ * g। দেখো ρg কেটে গেল, H1 = H2, মানে অ্যাকচুয়ালি এই হাইট এই হাইট অবশ্যই সমান হতে হবে, তবেই তরলের সমস্ত বিন্দুতে তরলের অভ্যন্তরস্থ সমস্ত বিন্দুতে প্রেসার সমান হবে। দেখো এই হাইট আর এই হাইট যদি সমান হয় মানে এই পয়েন্ট অবশ্যই এখানে হতে হবে, তার মানে কি অনুভূমিক। আলটিমেটলি ইফেক্টিভলি এটাই বলতে যাচ্ছি যে তরলের মুক্ত তল সবসময় অনুভূমিক হয়, ঠিক আছে। পরস্পরের সঙ্গে যুক্ত পাত্রগুলো স্থির। এবারে আর একটা জিনিস তোমরা ছোটবেলায় পড়েছো আর কি, মানে পরস্পরের সঙ্গে পাত্রগুলো আছে, এরকম ধরনের অনেকগুলো পাত্র আছে। এই তিনটে ড্র করলাম, আর এই তিনটে পাত্র আছে, এটা যে তরল ঢালে আর কি, যে কোনো তরল যদি দিই বলছে কি যে সেই তরল এগুলো তরল ভর্তি হয়ে গেল, তিনটে পাত্রেই তরলের হাইট কি হবে সবসময় সেম হবে আর কি। কেন হবে, ওই যে তরলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে কি হবে প্রেসার কি হবে সেম হবে। প্রেসার কি h * ρ * g, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি রো তো কনস্ট্যান্ট, হাইট সমান হতে হবে, মানে এর এখানে অবস্থিত এই বিন্দুগুলো এখানে অবস্থিত যে কোনো বিন্দু থেকে এই হাইটটা কি হবে সব সেম হতে পারে। তার মানে কি দেখো একটা মোটা পাত্র যদি রাখো একটা সরু যদি পাত্র, প্রত্যেকটা পাত্রে কি তরলের হাইট সেম হবে। এবার স্যার কেন হবে ফিজিক্স যদি বলি আর কি, দেখো ফিজিক্স যদি বলতে চাই, দেখো প্রেসার আমি বলবো যে প্রেসার মানে কি ফোর্স বাই এরিয়া। এখানে ফোর্সটা কি দেয় mg ফোর্স দেয়, mg/a, ঠিক আছে। তো এবার তোমাদের অনেকের মনে হতে পারে স্যার এই পাত্রটা তো বড়, তো বলছেন আপনি এখান থেকে এই পাত্রের হাইট যা যদি h হয় এই পাত্রের হাইট h হবে, এই পাত্রের হাইট h হবে, ঠিক আছে। তো তাহলে স্যার প্রেসার মানে কি ফোর্স বাই এরিয়া, তাহলে mg/a হয়। তাহলে দেখো এই পাত্রে এই হাইট থেকে এইটুকুর মধ্যে যে পরিমাণ জল আছে, এই পাত্রে এইটুকুর মধ্যে জল তার থেকে কম আছে, এই পাত্রে কি ওর থেকে একটু বেশি আছে, মানে তিনটে পাত্রে ওই সেম হাইটের জন্য জলের পরিমাণটা কি আলাদা আলাদা। তাহলে এই পাত্রে জল সবচেয়ে বেশি আছে, মানে কি এই পাত্রের মাস কি হবে সবচেয়ে বেশি, মাস বেশি হলে কি mg সবচেয়ে বেশি। তার মানে কি এর যদি mg বেশি হয় কি হবে এই পাত্রের প্রেসার বেশি হবে। এই পাত্রে কি প্রেসার কি আছে, মাস কি আছে কম আছে, সবথেকে কম, তার মানে mg কম, তাহলে প্রেসার সবথেকে কম হওয়ার কথা। কিন্তু আপনি তো বলছেন প্রত্যেকটা পয়েন্টের কি প্রেসার সমান, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কি করে, ভালো করে ভেবে দেখো কি বলতে চাইছি। আমি বললাম তরলের অভ্যন্তরীণ সমস্ত বিন্দুতে প্রেসার তো সমান। এবার বললাম যে তিনটে সরু মোটা পাত্র যদি রেখে দিই তলায় প্রত্যেকটা হাইট সমান হবে, ওকে। তা হাইট যদি স্যার সমান হয় তাহলে প্রেসার মানে কি ফোর্স বাই এরিয়া। প্রেসার মানে একটা রিলেশন আছে হাইটের সঙ্গে, প্রেসার মানে দুটো রিলেশন, প্রেসার ইজ ইকুয়াল টু h * ρ * g, আর প্রেসার মানে ফোর্স বাই এরিয়া। দিয়ে আমি বলছি যে এই ফর্মুলাটা দেখি স্যার, এই ফর্মুলাটাই কি h প্রত্যেকটা পয়েন্ট থেকে বললাম হাইট সেম, মানে প্রেসার ইজ ইকুয়াল টু h ρg, এই ফর্মুলাটা ভালো মিলে গেল। এবার এই ফর্মুলাটা আছে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ফোর্স মানে কি mg,
তাহলে দেখুন এই পাত্রে এম বেশি বেশি তরল আছে, তাহলে এম বেশি হবে, এম বেশি হলে এমজি বেশি হবে, প্রেসার কি হবে সব থেকে বেশি হওয়ার কথা, তারপর এর কম, তারপর এর কম। তাহলে তিনটে পাত্রে যদি প্রেসার, যদি এখানে পয়েন্টে প্রেসার, এই পাত্রের জন্য এই পয়েন্টে প্রেসার, তিন জায়গায় তিনটে পয়েন্টে তো আলাদা হচ্ছে। কিন্তু আপনি তো বললেন যে পাত্র তরলের অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দু তারিখে প্রেসার কি হবে, সমান হবে। এটা কি করে হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি কি করে হচ্ছে, আমি যেটা বললাম না, এই তিনটের মাস এমজি বেশি হওয়ার কারণে এর প্রেসার বেশি হবে, এর কম হবে, এর বেশি হবে। এটা অ্যাকচুয়ালি একটু ভুল কনসেপ্ট। কারণ দেখো এর মাস সত্যি করে বেশি, নো প্রবলেম, এমজি বেশি মানে এর এমজি বেশি, তাহলে প্রেসার বেশি আর কত না, এর এমজি যেমন বেশি, এর নিচের ক্ষেত্রফলটা কি হবে তাও বেশি। আমি ধরে নিলাম এর এমজি 10, ঠিক আছে তো, এর এমজি হচ্ছে তোমার 8 আর এর এমজি হচ্ছে 6, এর 6, মিডিলটা 6, এর এমজির ভ্যালু 10, এর এমজি ভ্যালু 6, এর হচ্ছে 8, ঠিক আছে তো। এবার দেখো এইটা তো সবচেয়ে মোটা, তাহলে এর এরিয়া বেশি হবে, এর এরিয়া ধরলাম 5, এটা সবচেয়ে সরু, এর এরিয়া ধরো 3, এটা ওর থেকে একটু মোটা, এর হচ্ছে 4। তাহলে যদি এর প্রেসার বার করো, এর প্রেসার মানে কি, প্রেসার ইজ ইকুয়াল টু কি এমজি বাই এ, মানে কি 10/5 মানে 2। এর প্রেসার বার করো, এমজি মানে 6/3 এরও 2, এর প্রেসার কত 8/4 এরও 2। তাহলে প্রত্যেকটা প্রেসার দেখো সমান হয়ে গেল, মানে অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দু প্রেসার সমান। মানে তুমি কারণটা বলতে হবে স্যার এর এমজি বেশি, ঠিক আছে, কিন্তু এর এরিয়াও বেশি। এবারে এরিয়া বেশি হলে তো বেশি সংখ্যা দিয়ে ভাগ করলে তো আবার কমে যাবে, মানে এমজি বেশি হওয়ার জন্য যতটা বাড়লো, এরিয়া বেশি হলে কি অতটাই সংখ্যা ভাগ করে দিয়ে কি হবে, কমে যাবে আর কি। তো আলটিমেটলি যে পাত্র যত মোটা হবে তার এরিয়া তত বেশি হবে, এমজি তত বেশি হবে, আলটিমেটলি ভাগ করে প্রেসারটা কনস্ট্যান্টই থেকে যাবে, ঠিক আছে তো। এই হচ্ছে তরলের অভ্যন্তর কোনো একটা তরলের হাইট সমোচ্চ, এই ঘটনাটাকে বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম আর কি, ঠিক আছে তো। মোটামুটি আজকে এ পর্যন্তই থাক, পরের দিন বাকিটা পড়ানো হবে। আসসালামু আলাইকুম।